গুড মর্নিং প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছো। তোমরা সবাই বাসায় নিরাপদে থাকবে। তো আর দেরি না করে আমরা এই ক্লাস শুরু করে ফেলি। প্রথমে আমার পরিচিতিটা আমি একটু দিচ্ছি। আমি সুমন শীল, সহকারী শিক্ষক, শহীদ লেফটেন্যান্ট জিয়া মুশফিক বীর উত্তম উচ্চ বিদ্যালয়, আর্টিলারি সেন্টার, হালিশহর, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের স্প্রেডশিটের ব্যবহার। স্প্রেডশিটের ব্যবহারে আমরা আজকের লেসনটাকে আমরা তিনটা ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে আমরা স্প্রেডশিট ব্যবহারের উদ্দেশ্যটা শিখাবো, স্প্রেডশিট কি, এটার গঠন। দ্বিতীয় ভাগে স্প্রেডশিট কিভাবে খুলবে এবং তৃতীয় ভাগে স্প্রেডশিট কিভাবে ব্যবহার করবে তোমরা জানতে পারবে। সবাই খাতা কলম নিয়ে বসে যাও। প্রিয় শিক্ষার্থীরা, বুঝতেই পারছো তোমরা অনেক দীর্ঘ একটা ক্লাস হতে যাচ্ছে। তোমরা খাতা কলম নিয়ে বসে যাও। চলো আমরা ক্লাস শুরু করি। ক্লাস শুরুতে আমি তোমাদেরকে পুরো ক্লাসটাই আমরা স্লাইডের মাধ্যমে দেখাবো এবং ব্যবহারিকগুলো প্রোগ্রামটা খুলে দেখিয়ে দিব। সুতরাং তোমরা কাগজ কলম নিয়ে বসে যাও, তাহলে তোমাদের ক্লাসটা ধরতে সুবিধা হবে। তো আমি আবার বলছি, আমার অধ্যায়টা হচ্ছে যে অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় 4, স্প্রেডশিটের ব্যবহার। প্রিয় শিক্ষার্থী, আমার আজকে আমরা অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের পাঠ 22-23-এর যতগুলো কাজ আছে সবগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। একটু ভেবে বলো তো তোমরা, এই যে দুটো আইকন দেখা যাচ্ছে, এই কোন আইকনটা হিসাব নিকাশের জন্য ব্যবহার করা হয় বা হিসাব নিকাশের জন্য কোন প্রোগ্রাম ব্যবহার করা হয়? নিচে আর একটা প্রোগ্রাম আছে, এটা হচ্ছে লেখালেখির কাজ আর এটা হচ্ছে পেইন্ট করা। আর এটা তোমরা বুঝতেই পারছো এটা কিসের কাজ বলো তো? এটা হচ্ছে হিসাব নিকাশের কাজ। এই হিসাব নিকাশের জন্য এই প্রোগ্রামটা ব্যবহার করা হয়। এখানে একটা এক্স চিহ্ন আছে। এই প্রোগ্রামটার নাম হচ্ছে এক্সেল। তাহলে এক্সেলে আমরা এই স্প্রেডশিটের পরিচিতি দেখব এই অধ্যায় পাঠ শেষে। স্প্রেডশিটের অর্থ কি? স্প্রেড অর্থ হচ্ছে ছড়ানো আর শিট হচ্ছে পাতা। তো স্প্রেডশিট হচ্ছে ছড়ানো পাতা। স্প্রেডশিটের আবিধানিক অর্থ হচ্ছে ছড়ানো বড় মাপের কাগজ। প্রাচীনকালে কিভাবে হিসাব রাখতো আমাদের বইয়ের পড়া অনুসারে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করতেছি। তাই প্রাচীনকালে হিসাব রাখার পদ্ধতিগুলো আমরা একটু দেখে নিই। পাথরের গায়ে, বিভিন্ন মাটিতে, বাকলে, পাথায় বিভিন্ন চিহ্ন দিয়ে হিসাব নিকাশ করা হতো। জন নেপিয়ার নামক একজন বিজ্ঞানী ছিল। সে এই পশুর হাড়ের মধ্যে কতগুলো নাম্বার দিয়ে
দাগ কেটে বিভিন্ন হিসাব নিকাশের পদ্ধতি চালু করেছিলেন। এই হাড়টাকে নেপিয়ার হাড় নামে পরিচিত ছিল। পাথর বা কাঠের মধ্যে খোদাই করেও এভাবে দাগ কেটে বিভিন্ন হিসাব নিকাশের কাজ করা হতো। হাতের কর বা আঙ্গুল দিয়েও অনেক সময় গুণিতক আকারে বিভিন্ন হিসাব নিকাশ এখনও আমরা এই ফেসবুকে বিভিন্ন সাইটে আমরা দেখতে পাই। এভাবে হাতের আঙ্গুল দিয়েও যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করা যায়। স্প্রেডশিটের আবেদনিক অর্থ হচ্ছে ছড়ানো বড় মাপের কাগজ। এই ধরনের একটা কাগজ দেখতে পাচ্ছ তোমরা, এই ধরনের একটা কাগজ। ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব করার জন্য তোমরা দেখতে পেয়েছো যে এই পেন্সিল দিয়ে স্কেল দিয়ে চক করতে হতো, চক করে এইগুলো খাতায় এন্ট্রি করতে হতো। এন্ট্রি করে এই খাতাগুলো বড় বড় খাতা একটার উপর একটা রাখতে হতো। অনেক সময় দেখা যেত উই পোকা খেয়ে ফেলতো, কিংবা এইগুলো ক্যারি করা বা একটা ভাঁজ থেকে নামানো অনেক কঠিন হয়ে দাঁড়ায়। বিভিন্ন আয় ব্যয়ের হিসাব এভাবেই লিখে রাখতো এই চক কাটা কাগজে। এভাবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব করা হতো। এখন এই চক কাগজের স্থান দখল করে নিয়েছে এক ধরনের সফটওয়্যার, যেটা নাম হচ্ছে স্প্রেডশিট প্রোগ্রাম। এই স্প্রেডশিট সফটওয়্যার, এই সফটওয়্যারগুলো গঠন আমি তোমাদেরকে দেখাবো। এই সফটওয়্যারটা ঠিক প্রথম পেজটা এভাবেই দেখতে হয়। এবার দেখো, আমরা কয়েকটি স্প্রেডশিট প্রোগ্রাম বিভিন্ন সফটওয়্যার নির্মাতারা তৈরি করেছিল বিভিন্ন সময়ে। তো আমি যখন প্রথম স্প্রেডশিট প্রোগ্রামের কাজ শিখেছি তখন সালটা ছিল 1993 সাল। তখন উইন্ডোজ আমাদের বাংলাদেশে আসে নাই, তখন ডস অপারেটিং সিস্টেম ছিল। তখন স্প্রেডশিট প্রোগ্রাম ছিল লোটাস 1, 2, 3। তো এর পরবর্তীতে বিভিন্ন কোম্পানি উইন্ডোজ আবিষ্কৃত হওয়ার পর বিভিন্ন কোম্পানি বিভিন্ন স্প্রেডশিট প্রোগ্রাম বাজারে ছেড়েছে। তার মধ্যে দেখা যাচ্ছে বিসি ক্যালক একটা অ্যাপল কোম্পানির বাজারজাতকৃত একটা প্রোগ্রাম। মাইক্রোসফট কোম্পানি বাজারজাত একটা প্রোগ্রাম হচ্ছে মাইক্রোসফট এক্সেল। এটাই মূলত আমরা আজকে এই প্রোগ্রামটাই শিখব আমাদের গঠন এবং ব্যবহারের মধ্যে। ওপেন অফিস এই সফটওয়্যারে স্প্রেড নামে আরেকটি সফটওয়্যার তৈরি করা হয়েছিল। তো স্প্রেডশিট কি? স্প্রেডশিট হলো এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম। এটিকে ওয়ার্ক বুকও বলা হয়। তোমাদের বইতে লেখা আছে এটিকে ওয়ার্ক বুকে বলা হয়। এখানে স্প্রেডশিটে কি করা হয়, অনেকগুলো ছোট ছোট আয়তকার ঘর থাকে। এটা পুরোটাই একটা শীট। এই রেজিস্টার খাতায় যেরকম আমরা দাগ টেনে বিভিন্ন আয় ব্যয় বিভিন্ন খরচগুলো লিপিবদ্ধ করি, স্প্রেডশিটে ওভাবে লিপিবদ্ধ করা যায়। স্প্রেডশিটে যে পাতায় কাগজ তোমার হিসাব নিকাশ করা হয় সেটাকে ওয়ার্কশিট বলে। তাহলে তোমরা বুঝতে পেরেছো স্প্রেডশিট প্রোগ্রাম হচ্ছে এমন একটি প্রোগ্রাম যে প্রোগ্রামে হিসাব নিকাশ করা হয়, যোগ বিয়োগ গুণ ভাগ বিভিন্ন রকম জটিল হিসাব নিকাশ স্প্রেডশিট প্রোগ্রামে যে ওয়ার্কশিট দেখতে পাচ্ছ, ওয়ার্কশিটের এই যে ছোট ছোট সেলগুলো, আয়তকার সেলগুলো, এই সেলগুলোর মধ্যেই হিসাবগুলো লিপিবদ্ধ করা হয়। আজকে তোমরা জানতে পারবে কিভাবে আমরা হিসাবগুলো করব। এখানে স্প্রেডশিট প্রোগ্রামের একটা চিত্র দেখা যাচ্ছে, তোমরা
দেখতে পাচ্ছ এইখানে স্প্রেডশিট প্রোগ্রাম খোলা হয়েছে। খোলার পরে আমরা দেখতে পাচ্ছি স্প্রেডশিট প্রোগ্রামে এই এ বি সি ডি ই এগুলোকে বলা হয় কলাম। আর সারি আছে, এই যে 1 নম্বর সারি কমলা রং করে দিছে, 1 নম্বর সারি, তারপরে 2 নম্বর সারি, 3 নম্বর সারি, এভাবে বিভিন্ন সারিতে দেখতে পাচ্ছি আমরা। 9 নম্বর সারি পর্যন্ত এখানে দেখা যাচ্ছে। তো এখানে এই আর যে এই যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছ এগুলোকে বলা হয় সেল। ঠিক আছে, তো অনেকগুলো কলামে একটার পর একটা স্তরে স্তরে অনেকগুলো সেল দেখতে পারতেছি হলুদ কালারের। অনুরূপভাবে বি 1 নম্বর রোতেও অনেকগুলো সেল কমলা রঙের আমরা দেখতে পাচ্ছি। তাহলে তোমরা কি বুঝতে পারলে? আর একটু তোমরা বুঝতে পারলে একটা স্প্রেডশিট প্রোগ্রাম যখন আমরা চালু করব তখন এই ধরনের একটা ওয়ার্কশিট দেখা যাবে। তো ওয়ার্কশিটে অনেকগুলো ছোট ছোট আয়তকার সেল থাকবে। এই সেলগুলোতেই আমরা মূলত হিসাব নিকাশগুলো, নাম, গ্রাম, টাকাগুলো এন্ট্রি করব। তো এই সেলগুলোর মধ্যে এই আমাদের হিসাবের জন্য এই যে তোমার ভার্টিক্যাল ওয়াইজ উলম্ব বরাবর, লম্ব বরাবর এইগুলোকে বলা হয় কলাম, আর সারি বরাবর রো ওয়াইজ এগুলোকে বলা হয় সারি। তো তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর এইগুলো হচ্ছে সারি, আর এ বি সি এইগুলো হচ্ছে কলাম। ওয়ার্কশিটের গঠন, আমরা যে ওয়ার্কশিটটা এই আমাদের বইতে আছে সেটা অ্যাকচুয়ালি মাইক্রোসফট অফিস 2007-এর একটা স্প্রেডশিট প্রোগ্রাম। তো আমার এই কম্পিউটারে লোড আছে মাইক্রোসফট 2013 অফিসের 2013 সফটওয়্যার, তো কাছাকাছি প্রায়। তাই তোমরা ভালো করে বুঝলে এটার ভার্সনের দিক দিয়ে কোনো সমস্যা হবে না। তোমাদের বইতে যেটা আছে সেটার মধ্যে এই যে ওয়ার্কশিটের মধ্যে এখানে একটা অফিস বাটন থাকবে। অফিস বাটনটা যদি ক্লিক করো তাহলে ওইখানে অনেকগুলো আইকন দেখা যাবে, অনেকগুলো, যেমন সেভ অ্যাজ, তারপরে সেন্ড, প্রিন্ট, বিভিন্ন রকম ওপেন, ক্লোজ, এই ধরনের এই অপশান দেখা যাবে। এটা অফিস বাটন। এখন কলামের এই শিরোনামে এই কিছু অক্ষর দিয়ে লেখা হয়েছে, তোমরা একটু দেখো। কলামের এই যে কলামগুলো, এইটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম। এই কলামের শিরোনামে কি দেওয়া আছে? এ, এটা শিরোনামে কি দেওয়া আছে? বি, এটা শিরোনামে সি, এটা শিরোনামে ডি, এভাবে বিভিন্ন শিরোনামে দেওয়া আছে, ই, এফ, এভাবে। এরপরে রোর যে রো তো লাইন, রোর সারির শিরোনামে দেওয়া আছে 1 2 3 4 5 6, তোমরা বুঝতে পেরেছ। এরপরে এই যে এই ঘরগুলোকে কি বলা হয় তোমরা জানো? এটা হচ্ছে রো আর সারির মিলিত স্থান। রো আর সারির মিলিত স্থান। তাহলে সেল কাকে বলে? রো এবং সারির, রো এবং কলামের মিলিত স্থানকে কি বলা হয়? সেল বলা হয়। তাহলে এই সেলটার অ্যাড্রেস আছে একটা, ঠিক আছে? তাহলে এখানে দেখো সি নম্বর কলামে 1 নম্বর সারির মিলিত স্থান হচ্ছে যে এই আয়তকার সেলটা, ঠিক আছে? তো রো আর সারির মিলিত স্থানকে কি বলা হয়? সেল বলা হয়। এটা কত নম্বর সেল তোমরা বলতে পারবে? এই সেলটা হচ্ছে যে তোমার সি, আর এদিকে 1, এটা C1 সেল। এটার নাম যেরকম A1 সেল, এটা B1, এটার নাম হচ্ছে C1 সেল। তাহলে দেখতে পাচ্ছ তোমরা কলামের শিরোনাম বি,
এবং রোর শিরোনাম যদি 2 হয় তাহলে এই BR2-র যে মিলিত স্থান সেই অবস্থানকারী সেলটার নাম হচ্ছে B2 সেল। আমি আবার বলছি, তোমার কলাম শিরোনাম যদি B হয়, রোর শিরোনাম যদি 2 হয়, তাহলে দুটোর ছেদবিন্দুতে বা মিলিত স্থানে যে সেলটা পাওয়া যায় সেই সেলটাকে বলা হয় B2 সেল। এখানে দেখো B নম্বর কলামে এবং 2 নম্বর রোতে যে ছেদকারী যে সেলটা আছে সেটা B2 সেল। এখানে ওয়ার্কশিটে এই উপরে এটাকে তোমরা জানো, এটাকে বলা হয় টাইটেল বার। একদম টাইটেল বারে তোমার কি লেখা থাকে? এখানে টাইটেল বারে তোমার বুক 1, বুক 2 এভাবে লেখা থাকবে, অথবা তোমার নাম দিয়ে যদি তুমি ফাইল খোলাটা আমি দেখাচ্ছি, মাঝখানের অংশে দেখাচ্ছি। ফাইল খুললে তোমার নামে এখানে ফাইলটা দেখা যাবে। আর যদি তোমার নাম দিয়ে যদি সেভ করা না হয় তাহলে বুক 1, বুক 2 এভাবে ফাইলের নামটা দেখা হবে। তো এটা হচ্ছে টাইটেল বার। আর এটা হচ্ছে যে অ্যাক্সেস টুলবার। এই অ্যাক্সেস টুলবারের কাজটা হচ্ছে তোমার এই কুইক অ্যাক্সেস টুলবার। এখানে সেভ, রিডো, আনডু, মানে অর্থাৎ খুব দ্রুত সময়ের জন্য তুমি এই আইকনগুলোতে ক্লিক করে সেভ করতে পারবে। আর এটা কি তোমাদের কিছুক্ষণ আগে বলেছিলাম, এটা হচ্ছে অফিস বাটন। আর এই যে একটা রিবন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেনু রিবন। এখানে মেনুর মধ্যে দেখা যাচ্ছে হোম আছে, তারপরে ইনসার্ট, প্লে, পেজ লেআউট, ফর্মুলাস, ডাটা, রিভিউ, ভিউ, হ্যাঁ, নিট্রো, পিডিএফ। তো এখানে এই এখানে মেনু রিবন দেখা যাচ্ছে। মেনু রিবনের আন্ডারে কতগুলো ছোট ছোট গ্রুপ ট্যাব আছে, লেখা আছে পেস্ট, কাট, কপি, বিভিন্ন ফন্ট, ঠিক আছে। তো এখানে এই মেনু রিবনের আন্ডারে, অর্থাৎ হোম মেনু রিবনের আন্ডারে এই গ্রুপ ট্যাবগুলো দেখা যাচ্ছে। এই গ্রুপ ট্যাবগুলোর নামগুলো কিছু কিছু আমাদের মুখস্থ করতে হবে অষ্টম শ্রেণীতে, কারণ হচ্ছে নবদ্বীপে অনেক সময় এই গ্রুপ ট্যাবগুলোর নাম দিয়ে আসে যে পেস্ট কোন গ্রুপ ট্যাবে অবস্থিত। তখন আমার লিখতে হবে হোম গ্রুপ ট্যাব অবস্থিত। দেখো তোমরা হোম গ্রুপ ট্যাব খোলা। তো এভাবে ইনসার্ট গ্রুপ ট্যাব খোলা থাকতে পারে, পেজ লেআউট, ফর্মুলাস, ডাটা, এরকম বিভিন্ন গ্রুপ ট্যাব খোলা থাকতে পারে। তো এই গ্রুপ ট্যাবগুলো মধ্যে কতগুলো ছোট ছোট ছবি আকারের, এই যে এখানে কাঁচির চিহ্ন আছে, এখানে কতগুলো ব্রাশের চিহ্ন আছে, এখানে বইয়ের চিহ্ন আছে, এইগুলোকে বলা হয় আইকন। ছবি দিয়ে তোমার আইকনগুলো দেখে অনেকে সহজে বুঝে ফেলতে পারে। যেমন কাট লেখা আছে, এখানে একটা কাঁচির মতো আছে। তো এগুলো তাহলে গ্রুপ ট্যাবের মধ্যে, মেনু ট্যাবের আন্ডারে এইগুলো গ্রুপ ট্যাব আছে। গ্রুপ ট্যাবের মধ্যে তাহলে ছোট ছোট চিত্রভিত্তিক এখানে কমান্ড আইকনগুলো দেখা যাচ্ছে। মেনু ট্যাবের আওতায় এই বিভিন্ন গ্রুপ ট্যাব থাকে। এই গ্রুপ ট্যাবগুলো যেমন এই গ্রুপের নামটা হচ্ছে স্লিপবোর্ড, এটাকে বলা হয় ফন্ট, এটাকে বলা হয় অ্যালাইনমেন্ট, এটাকে বলা হয় নাম্বার। এই গ্রুপের অন্তর্গত, স্লিপবোর্ডের অন্তর্গত। এখানে এইটুক ফন্ট স্লিপবোর্ডের অন্তর্গত। এই বোর্ডগুলোর এই গ্রুপগুলোর আন্ডারেই কিন্তু এই তোমার চিত্রভিত্তিক এই কমান্ড আইকনগুলো, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, বিভিন্ন ফন্টের নাম, ফন্টের সাইজ, তারপর ফন্টের কালার, ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। স্প্রেডশিট এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির মধ্যে সম্পর্ক, অর্থাৎ স্প্রেডশিটটা আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তিতে কেন ব্যবহার করা হয়, আমরা কি জন্য ব্যবহার করব,
এই ধরনের খুঁটিনাটি প্রশ্নগুলো আমরা এখন আলোচনা করব। তথ্য প্রক্রিয়াকরণে স্প্রেডশিটের ব্যবহার, অর্থাৎ স্প্রেডশিট ব্যবহার করে আমরা তথ্য প্রক্রিয়াকরণ করতে পারি। স্প্রেডশিট প্রোগ্রাম, আমি আবারও বলছি, স্প্রেডশিট প্রোগ্রাম মূলত হিসাব নিকাশ করার জন্য এই প্রোগ্রামটা ব্যবহার করা হয়। এখানে দেখো একটা ওয়ার্কশিট দেখা যাচ্ছে, একদম পাকা একটা ওয়ার্কশিট একদম রেডি করা আছে, টাইটেলগুলো সুন্দর করে কালার করে দিয়েছে। তো এই ওয়ার্কশিটের মধ্যে এটা ব্যবসায়িক কাজে এই তথ্যটা উপস্থাপন করার জন্য এটা তৈরি করা হয়েছে। মান্থলি এমপ্লয়ি প্যারোল রিপোর্ট। এখানে স্প্রেডশিট এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পর্কের মধ্যে এখানে একটা ছবি দিয়ে তোমাকে বুঝাতে যাচ্ছে গবেষণা কাজেও আমরা স্প্রেডশিট ব্যবহার করতে পারি। যেমন কোনো একটা বিষয়ে গ্রাফ আকারে উপস্থাপন করা হচ্ছে, গ্রাফ বা চার্ট আকারে উপস্থাপন, এটা একটা গ্রাফ দেখতে পাচ্ছি আমরা। এই গ্রাফ বা চার্ট আকারে উপস্থাপনের জন্য স্প্রেডশিট ব্যবহার করা হয়। তথ্য এবং উপাত্তকে বিশ্লেষণ করার জন্য আমরা এই গ্রাফ বা চার্ট ব্যবহার করি, এটাও আমাদের স্প্রেডশিট প্রোগ্রামে করা হয়। এবার আমরা দেখব এই স্প্রেডশিট সফটওয়্যারের ব্যবহারের উদ্দেশ্য। আমরা কি কারণে স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করি। এখানে দেখো, নতুন কুড়ি উচ্চ বিদ্যালয়ের সাময়িক পরীক্ষার ফলাফল প্রস্তুতের জন্য রেজিস্টার খাতা ব্যবহার করা হতো। ঘটনা 2, শিক্ষার্থীদের প্রাপ্ত রেজিস্টারের লিপিবদ্ধ করে বিষয়ভিত্তিক গ্রেড পয়েন্ট বের করে জিপিএ নির্ণয় করা হতো। এই প্রক্রিয়াটিতে অনেক ভুল হতো এবং অনেক সময় লাগতো এবং সংশোধন করতে হতো। তোমরা দেখো এখানে আমরা এই এখনও অনেক স্কুলে সফটওয়্যার ভিত্তিক হয়ে গেছে, কিন্তু আমরা এখনও অনেক স্কুলে হাতে লিখে আমরা মার্কশিট তৈরি করে অনেক ভুলভ্রান্তি হয়, তারপরে এখানে ঘষা মাজা হয়, এগুলো জিপিএ বের করতে হয়। এই কাজগুলো কিন্তু আমরা সনাতন পদ্ধতিতে এখনও চালিয়ে যাচ্ছি এই স্কুলের রেজাল্ট তৈরি করা। তো ঘটনা 2, একটা এখানে দেখতে পাচ্ছ একটা রড সিমেন্টের ব্যবসা প্রতিষ্ঠান। এই ব্যবসা প্রতিষ্ঠানেও কিন্তু হিসাব নিকাশ হাতে কলমে করছে বলে মনে হচ্ছে। প্রতিদিন লেনদেন নগদে বাকিতে খাতায় লিখে রাখতেছে। ক্যাশ বইয়ে হিসাবে, ক্যাশ বই বা রসিদে, ক্যাশ মেমোতে বিভিন্নভাবে লিখে রাখতেছে। এখানে মিস্টার সুমন সবসময় আয়ের সাথে সঙ্গতি রেখে সংসার চালানোর চেষ্টা করেন। তিনিও এগুলো খাতায় লিখে রাখতেছে, কোন মাসে বা কোন সময়ে কি খরচ করলো। মাঝে মাঝে হিসাবের গরমিল দেখা দিত, অর্থাৎ মিস্টার সুমনের এই যে আয় ব্যয়ের হিসাব যেখানে রাখতেন, হয়তো লেখার মধ্যে এদিক ওদিক হয়ে যেত, পাতা এদিক এদিক লেখাগুলো কোন তারিখে কোনটা লিখেছে, হয়তো হিসাবটা ডিটেলস একটু পেতে অসুবিধা হতো। উপরোক্ত এই যে ঘটনাগুলো দেখালাম, এই ঘটনাগুলো থেকে তোমরা এই যে কোনো একটা ঘটনা স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করে কিভাবে এই সমস্যাগুলো সুন্দরভাবে সমাধান দেওয়া যায়, তোমরা তার একটি প্রশ্ন উত্তর তৈরি করবে। উপরিউক্ত 3টি ঘটনা মধ্যে যে কোনো একটি তোমরা বিশ্লেষণ করে তোমরা এটার মাধ্যমে স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করলে কিভাবে উপকৃত হবে বা তার উদ্দেশ্য বর্ণনা তোমরা লিখতে পারো, অথবা 3টা ঘটনাই তোমরা অ্যানালাইসিস করে স্প্রেডশিট সফটওয়্যারের ব্যবহারের উদ্দেশ্য বর্ণনা করতে পারো। এবার দেখো
স্প্রেডশিট সফটওয়্যার কেন ব্যবহার করা হয়? বিপুল পরিমাণ উপাত্ত নিয়ে কাজ করা যায়। অর্থাৎ স্প্রেডশিট প্রোগ্রামে তুমি চাইলে একটা এলাকার পুরো সবগুলো ভোটারকে নিয়ে কাজ করতে পারবে এই প্রোগ্রামে। তার বয়স থেকে শুরু করে তার জন্ম মৃত্যু, তার বিভিন্ন রকম মেল ফিমেল, তার গ্রাম, বিভিন্ন রকম তথ্য এই স্প্রেডশিটের মাধ্যমে এখানে লক্ষ লক্ষ তথ্য রাখা যাবে। হিসাব নিকাশের কাজ দ্রুত এবং নির্ভুলভাবে করা যায়। অর্থাৎ খুব দ্রুত কাজ করা যায় এবং নির্ভুলভাবে কাজ করা যায়, এবং কোনো কাজ যদি ভুল হয় সেটা আমরা সাথে সাথেই সংশোধন করে নিতে পারি, বা এই বছর যে কাজটা করেছিলাম আগামী বছর যদি ওই কাজটা করতে হয় তাহলে একটু সংশোধন করে নিয়ে আমরা কাজটা করতে পারব। সূত্রের ব্যবহার করে হিসাব স্বয়ংক্রিয়ভাবে করতে পারবে। অর্থাৎ স্প্রেডশিটে তোমাদেরকে আমি দেখাবো অনেকগুলো আমরা ফর্মুলা, ফাংশন ব্যবহার করব, ব্যবহার করে অনায়াসে আমরা বিভিন্ন রকম হিসাব নিকাশ করতে পারবো। একই সূত্র বারবার প্রয়োগ করা যায় বলে প্রক্রিয়াকরণের সময় কম লাগে। তুমি মনে করো সুমন, সুজন, রাজন, সৃজন এই চারজনের এন্ট্রি দিলা, কিন্তু তুমি ফর্মুলা বা ফাংশন প্রয়োগ করলা শুধু সুমনে, একজনের করলেই হয়ে যাবে, আর সবারগুলো অটোমেটিক্যালি শো করা যায়। অর্থাৎ এই জন্য বারবার ফর্মুলা প্রয়োগ করার এই ঝামেলাটা থাকবে না। একজনের যদি করতে পারি আমরা 1,00,000 জনেরও করে ফেলতে পারবো, তাহলে প্রক্রিয়াকরণের সময়টাও কম লাগছে। ডাকযোগে বা ইমেল ঠিকানায় এই ব্যবস্থাপনা তথ্যগুলো আমরা পাঠাতে পারবো, সংরক্ষণ করতে পারবো, এবং ইন্টারনেটের মাধ্যমে আমরা এই ফাইলগুলো সহজে এক জায়গা থেকে এক জায়গায় পাঠাতে পারবো। এ হচ্ছে স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের উদ্দেশ্য। তোমাদের কিছু বাড়ির কাজ দিচ্ছি, তোমরা এগুলো নিজেরা উত্তরগুলো লিখবে। স্প্রেডশিট কি? সবাই খাতা কলম নাও। স্প্রেডশিট কি? দুটি প্রাচীন গণনা যন্ত্রের নাম লিখো। একটি ওয়ার্কশিটে কতটি সারি থাকে? স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের উদ্দেশ্য কি? তোমাদের বিদ্যালয়ে কোন কোন ক্ষেত্রে স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহার করা যেতে পারে বা ব্যবহার করা হয়? এই প্রশ্নের উত্তরটাও তোমরা লিখে নিয়ে আসবে। তোমরা অনলাইনেও দেখাইতে পারো। তোমরা অনলাইনেও আমাদের যে গ্রুপ আছে, গ্রুপের মধ্যে অনলাইনে তুমি ছবি তুলে তোমার বাড়ির কাজটা দেখা দিতে পারো, এটার মন্তব্য দিয়ে দিব। এবার আমরা তোমাদেরকে দেখাবো এক্সেল ওয়ার্কশিট তোমরা কিভাবে খুলবে, একটা প্রোগ্রাম তোমরা কিভাবে ওপেন করবে। তো এক্সেল খোলার পদ্ধতি আমরা এখানে এই স্টার্ট বাটনে গিয়ে, নিচে বাম কোনায় একটা স্টার্ট বাটন আছে, স্টার্ট বাটনে গিয়ে আমরা ক্লিক করলে এখানে অল প্রোগ্রাম, বিভিন্ন এই প্রোগ্রামের আইকনগুলো দেখা যাবে। তো আমরা এখানে অল প্রোগ্রামে গিয়ে এখানে মাইক্রোসফট অফিস আমরা একটা ফোল্ডার খুঁজব। এই দিকের লাইনে না থাকলে এই লাইনে চলে আসবে মাইক্রোসফট অফিস ফোল্ডার। এই ফোল্ডারে ক্লিক করব। তোমরা দেখো এখানে মাইক্রোসফট অফিস লেখা আছে। এই অফিসের আন্ডারে কতগুলো সফটওয়্যার আছে: মাইক্রোসফট অফিস অ্যাক্সেস, মাইক্রোসফট অফিস এক্সেল, মাইক্রোসফট অফিস ওয়ার্ড, মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট। তো তোমরা এক্স চিহ্নিত যে চিত্রভিত্তিক যে আইকনটা দেখা যাচ্ছে, এটাতে লেখা আছে মাইক্রোসফট অফিস 2007। এটাতে তোমরা ডাবল ক্লিক করলে তোমাদের কাঙ্ক্ষিত প্রোগ্রামটা খুলে যাবে। একটু দেখো, স্টার্ট অল প্রোগ্রাম, মাইক্রোসফট অফিস,
মাইক্রোসফট অফিস এক্সেল 2007, তারপরে ডাবল ক্লিক করলেই তোমাদের এক্সেল প্রোগ্রামটা খুলে যাবে। অথবা তোমাদের ডেস্কটপ স্ক্রিনের মধ্যে তোমাদের একটা ছোট আইকন আকারে মাইক্রোসফট এক্সেল যদি এখানে আনা যায়, তাহলে আমরা এখানে নিউ ফোল্ডার দিয়ে এখানে রাইট ক্লিক করে নিউ ফোল্ডার দিয়ে একটা স্প্রেডশিটের একটা নতুন একটা ফাইল এখানে সংযোজন করা যায়। আমি তোমাদের যখন আমি ওয়ার্কশিটটা খুলে দেখাবো তখন প্র্যাকটিক্যালি তোমরা এটা দেখতে পাবে। এখানে আইকন থাকলে এটা খুলেও আমরা স্প্রেডশিটটা ডাবল ক্লিক করে স্প্রেডশিটটা খুলতে পারি। একটা ওয়ার্কশিট খোলার পরে এই ধরনের একটা ছবি আমাদের চোখের সামনে বেশি উঠবে। অসংখ্য ছোট ছোট ঘর থাকবে, আয়তাকার ঘর, এগুলো মিলেই একটা ওয়ার্কশিট। এখানে আছে টাইটেল বার সম্পর্কে তোমাদেরকে বলেছিলাম। একদম উপরে টাইটেল বারটা বুক 1 আকারে থাকবে, একদম ওই ওয়ার্কশিটের মধ্যে সবার উপরে বুক 1 মাইক্রোসফট এক্সেল এভাবে লেখা থাকবে। এটা হচ্ছে টাইটেল বার, এটা শিরোনাম আকারে লেখা থাকে। এই ওয়ার্কশিটের একদম উপরে শিরোনাম আকারে লেখা থাকে বুক 1 মাইক্রোসফট এক্সেল উইন্ডোর একেবারে উপরে বাম কোণার দিকে বাটনটি হচ্ছে অফিস বাটন। এটা বাটনটা একটু বড় করে দেখানো হয়েছে। এই অফিস বাটন খুললে আমরা এই কতগুলো মেনু দেখতে পাবো। এই মেনুগুলো এখানে চিত্রগুলো দেখা আছে, চিত্র দিয়ে আমরা বুঝতে পারি। যেমন এইটা দেখলে আমরা বুঝতে পারবো এটা নতুন একটা ওয়ার্কশিট খোলার জন্য, নতুন একটা ফাইল খোলার জন্য ব্যবস্থা করে ওপেন। এটা ফাইল ওপেন করা যায়। পূর্বে সংরক্ষিত কোনো ফাইল কোনো ড্রাইভে রাখলে বা মাই ডকুমেন্টে রাখলে ওখান থেকে ওপেন করা যায়। তারপরে তোমার যে কাজগুলো করতেছি, যে ওয়ার্কশিটে কাজ করতেছি, এই কাজকৃত ফাইলগুলো সম্পন্ন হয়ে গেলে আমরা সেভ করার জন্য এই আইকনটা ব্যবহার করতে পারি। তারপরে আমরা সেভ অ্যাজ, প্রিন্ট, তারপরে এটা ডাটাটা যদি ইন্টারনেটের মাধ্যমে কোথাও পাঠাতে হয় আমরা সেন্ড ইউজ করতে পারি। আর প্রোগ্রামটা যদি আমরা ক্লোজ করে দিতে চাই তাহলে ফাইলটা গুটিয়ে রাখার জন্য আমরা ক্লোজ দিতে পারি। এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। তোমাদেরকে বলেছিলাম কুইক অ্যাক্সেস টুলবার অফিস বাটনের কোথায় পাশেই থাকে, এই জায়গা করে এখানে একটা সেভ অপশান আছে। তুমি ইচ্ছে করলে কাস্টমাইজ করে আরও কিছু আইকন এখানে ওপেন করে রাখতে পারবে। তো এখানে তুমি যদি দিয়ে রাখো এই ছোটো ছোটো আইকনগুলো, তুমি তোমার মেনুতে না গিয়ে বা অফিস বাটন না গিয়ে দ্রুত এখান থেকে সেভ করা যাবে। এই যে এখানে আছে, এখানে সেভ কুইক অ্যাক্সেস টুলটা দেখা যাচ্ছে। এইটাতে ক্লিক করে আরও কিছু কাস্টমাইজ করে এখানে আনা যাবে। রিবন, এটা আমি কি রিবন বলেছিলাম তোমাদের খেয়াল আছে? এখানে এই রিবনটা বলেছিলাম, এটাকে বলা হয় এই রিবন। এটা চিত্রভিত্তিক কিছু মেনু আছে। এই মেনুগুলোর আন্ডার কতগুলো গ্রুপ আছে, গ্রুপের যেমন হোম মেনু রিবনে এখানে গ্রুপ আছে। গ্রুপের আন্ডারে কতগুলো চিত্রভিত্তিক কমান্ড ট্যাব আছে। এইগুলো দিয়ে আমরা বিভিন্ন কমান্ডে যেতে পারি। এই মাইক্রোসফট এক্সেলে বিভিন্ন কমান্ডকে গুচ্ছ আকারে সাজানো হয়ে থাকে। এইগুলোকে রিবন বলে। অর্থাৎ এই কমান্ডগুলো এই গ্রুপ ট্যাবের আন্ডারে গুচ্ছ আকারে সাজানো থাকছে। যেমন এটা হোম রিবনের আন্ডারে এই কমান্ড গুচ্ছগুলো সাজানো আছে হোম রিবনের আন্ডারে। এভাবে ইনসার্ট করলে ইনসার্টেরটাও দেখা যাবে, পেজ লেআউট করলে পেজ লেআউটেরটাও দেখা যাবে। যেমন এটা মেনু ট্যাব, হোম, ইনসার্ট, পেজ লেআউট তোমাদের আগেই দেখিয়েছিলাম।
যেমন এটা চিত্রভিত্তিক কমান্ড আইকন, চিত্রভিত্তিক কমান্ড আইকন, এইগুলো কিন্তু কয়েকটা গ্রুপের অন্তর্গত। এখানে স্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার, স্টাইল, সেলস, এডিটিং কতগুলো গ্রুপের অন্তর্গত। এই চিত্রভিত্তিক কমান্ড আইকন এটা হোম মেনুর অন্তর্গত, হোম মেনু ট্যাবের অন্তর্গত। এভাবে ইনসার্ট করলে এই ধরনের আরেকটা চার্ট আসবে, ওখানে অন্য রকমের কাজ দেখা যাবে। মেনু ট্যাবের আওতায় বিভিন্ন গ্রুপ ট্যাব তোমাদেরকে বলছিলাম, স্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার, স্টাইল, সেলস, এডিটিং, এগুলো বিভিন্ন গ্রুপ ট্যাব। সেল অবস্থান ও সেলের বিষয়বস্তু দেখানোর বার বা ফর্মুলা বার, এটা ফর্মুলা বার। এই ফর্মুলা বারটা তোমাদেরকে আমি আরেকটু দেখাচ্ছি। এটা ফর্মুলা বার, এটা হচ্ছে ফর্মুলা বার। এটার সেল অ্যাড্রেস দেখা যাচ্ছে এখানে 1A1, আর এখানে বিভিন্ন ফর্মুলা লেখা যায় এই ঘরে। এটা ফর্মুলা বার নামেও পরিচিত। এটা অ্যাড্রেস বার, এটা ফর্মুলা বার। এটা এই ওয়ার্কশিটের যে শিট আছে আমরা লিখব তার উপরে করে আছে, মেনুর নিচে করে আছে, অর্থাৎ এই ওয়ার্কশিটের যে কাজের যে জায়গা তার উপরে করে এই অ্যাড্রেস, এই যে ফর্মুলা বার এবং অ্যাড্রেস বারটা দেখা যাচ্ছে। তো এই ফর্মুলা বারে আমরা এখানে ফর্মুলা লিখতে পারবো, এবং অ্যাড্রেস বারে এখানে সেল অ্যাড্রেসটা, সেলের ঠিকানাটা এখানে দেখা যাবে। সেলের ঠিকানা এখানে যে সেলে আমার কার্সারটা রাখবো ওই সেলটা এখানে শো করবে। স্ট্যাটাস বার তোমার ওয়ার্কশিটে যে কাজের জায়গা তার একদম সবার নিচে এটা দেখা যাবে, একদম ওয়ার্কবুকের একদম নিম্নে যে টাস্ক বারের কাছাকাছি জায়গায় এটা দেখা যাবে। এই টাস্ক বারের উপরেই দেখা যাবে, সেটাকে স্ট্যাটাস বার বলা হয়। একটু দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে যে স্ট্যাটাস বার। এই স্ট্যাটাস বারের নিচে হচ্ছে কিন্তু টাস্ক বার। উইন্ডোজ যে স্টার্ট মেনু আছে, ওই স্টার্ট মেনুটা এটার নিচে থাকে, ওটাকে টাস্ক বার বলা হয়। এই টাস্ক বারের উপরে এই রেডি অবস্থায় এটা দেখা যাবে স্ট্যাটাস বার। এটার কিছু কাজ আছে, ডকুমেন্টটা কোন অবস্থায়, কোন অবস্থানে কাজ করতেছে, এখানে তার কিছু ডিটেলস এই ঘরটাতে দেখা যায়। শিট ট্যাব হচ্ছে তোমার ওয়ার্কশিটের যে কাজের জায়গা আছে তার নিচের দিকেই শিট ট্যাবটা অবস্থিত। শিট ট্যাবটা শিট 1, শিট 2 এবং শিট 3, এভাবে এইখানে ক্লিক করলে শিট 4 বিভিন্ন শিটে এটা আমরা দিতে পারি। আবার শিট 1, 2, 3 এভাবে এগুলোর আমরা শিটগুলোর নামও দিতে পারবো। শিটগুলোর নামও চেঞ্জ করা যাবে। এটা ব্যবহারিকে তোমাদেরকে আমি দেখাবো শিটগুলোর নাম কিভাবে চেঞ্জ করা যায়। তো এভাবে আমরা, এটা হচ্ছে শিট ট্যাব। এভাবে একটা একটা স্প্রেডশিট প্রোগ্রামে এই যে ওয়ার্কশিট আছে, এখানে অনেকগুলো ওয়ার্কশিটে আমরা বিভক্ত করতে পারবো। একটা ওয়ার্কশিটের নাম দেওয়া যাবে শিট 1, শিট 2, শিট 3, অথবা করিম, রহিম, সুমন, সুজন, এভাবে বিভিন্ন নামে একটা ওয়ার্কশিট দেওয়া যাবে। এবার এখানে দেখাচ্ছে তুমি স্প্রেডশিট একটা প্রোগ্রাম কিভাবে চালু করবে। একটা স্প্রেডশিট প্রোগ্রাম তুমি কিভাবে তৈরি করবে। তুমি অফিস বাটনে যাবে, এখান থেকে নিউতে ক্লিক করবা। নিউতে ক্লিক করলে এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আসবে, ব্ল্যাঙ্ক ওয়ার্ড বুক আসবে। সরি, ডকুমেন্ট না, ডকুমেন্ট হচ্ছে ওয়ার্ড বা লেখালেখির ফাইলে। এখানে হবে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক। ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করব। ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করার পরে ক্রিয়েট, এখানে একটা কি আছে, এখানে একটা আইকন আছে, ক্রিয়েটে ক্লিক করব। তারপরে নতুন একটা আমরা ওয়ার্কশিট পেয়ে যাব।
অথবা কিবোর্ডে কন্ট্রোল এন চেপেও কিন্তু নতুন ওয়ার্কশিট খোলা যায়। এটা ওয়ার্কশিট খোলা অবস্থায় কন্ট্রোল এন্টা চেপে নতুন ওয়ার্কশিট আসবে, তখন সেটা ওয়ার্কশিটটা খোলা অবস্থায়, তখন কিন্তু বুক 1 আর দেখা যাবে না, আরেকটা ওয়ার্কশিট দেখা যাবে যেটা কম্পিউটার অটোমেটিক নাম দিয়ে দিবে বুক 2। এখানে তোমরা একটু দেখো, এটার নাম দেওয়া আছে কিন্তু বুক 2। এভাবে একটা ওয়ার্কশিট চলে আসবে, ওয়ার্কশিটে কাজ করা শুরু করবে। ঠিক আছে, এবার তোমাদের কিছু নৈর্ব্যক্তিক দেওয়া আছে এখানে, তো এইগুলো আমি এখন দেখাচ্ছি না। আমার এখানে একটা কাজ হচ্ছে, তোমাদেরকে ওয়ার্কশিটটা ব্যবহার অংশটা আমি এখনো দেখাই নাই, সেটাই এখনই শুরু করব আমি। তোমরা আমি এবার একটা ওয়ার্কশিট খুলতেছি। ওয়ার্কশিট এটা আমার উইন্ডোজ 10 ওয়ার্কশিট আমরা এখান থেকে খুলতে পারবো। এই স্টার্টে ক্লিক করে অল অ্যাপসে গিয়ে, অল অ্যাপসে যাওয়ার পরে এখানে আমরা স্ক্রল করে মাইক্রোসফট অফিসে যাব। আমার এখানে লোড করা আছে মাইক্রোসফট অফিস 2013। এখানে ক্লিক করব একবার ক্লিক করার পরে আমরা এক্সেল প্রোগ্রামটাতে চলে যাব। এই তো এক্সেল 2013, এটা এই মাইক্রোসফট অফিস 2013 ফোল্ডারের আন্ডারে এটাতে আমরা ক্লিক করলেই আমাদের এক্সেল প্রোগ্রামটা খুলে যাবে। তারপরে আরেকটা নিয়ম আছে, এখানে একটা চার্টস আছে, এখানে আমরা যদি প্রোগ্রামটার নাম লিখতে পারি তাহলেও প্রোগ্রামটা চলে আসবে। এই যে ইএক্স লিখছি, আমি পুরোটা লিখি নাই, ইএক্স এক্সেল লেখার সাথে সাথে এখানে চলে আসছে। এখানেও ক্লিক করে আমরা এটা ওপেন করতে পারি, অথবা এখানে একটা এক্সিকিউটিভ ফাইল এখানে আগে থেকে যদি এনে রাখা যায় তাহলে এখান থেকেও ডাবল ক্লিক করে খোলা যাবে, অথবা মাউসে রাইট ক্লিক করে নিউতে গিয়ে আমরা মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এটা তো ক্লিক করেও আমরা এই প্রোগ্রামটা খুলতে পারবো। এখানে ওয়ার্কশিটটা এখানে দেখা যাচ্ছে, এই প্রোগ্রামটা দেখা যাচ্ছে, প্রোগ্রামটা আমি ক্লিক করলে খুলে গেল। এটা হচ্ছে আমার একটা স্প্রেডশিট প্রোগ্রাম। এই স্প্রেডশিট প্রোগ্রামে আমি দেখো ব্যবহারিক কাজগুলো শুরু করতেছি। এটা আমাদের বইয়ে যেটা আছে তার থেকে কাজের পদ্ধতি একই, কিন্তু একটু নতুন ভার্সন 2013, বইতে আছে 2007। সুতরাং তোমরা একটু ভালো করে মনোযোগ দিলে বুঝে ফেলতে পারবে। এখানে দেখো ঘরগুলোর মধ্যে অনেক রকমের সংখ্যা আমি ইনপুট দিচ্ছি, যেমন দেখো 1 2 3। এই 1 2 3 দেওয়ার পরে এখানে এই দুটোকে আমি সিলেক্ট করছি, সিলেক্ট করার পর এখানে একটা কালো একটা প্লাস আনছি, এটা টেনে দেওয়ার পর দেখো আমার ক্রমিক সংখ্যাগুলো আমার কিন্তু হাতে লিখতে হচ্ছে না, আমার যতটুক দরকার অতটুক আমি সিরিয়ালে লিখতে পারবো। তোমরা একটু দেখো, একেবারে এখানে 231 পর্যন্ত সিরিয়ালে চলে আসছে। এরকম আমরা, যেমন তুমি যদি লিখতে চাও, মনে করো তুমি জানুয়ারি লিখলা, তারপরে লিখলা ফেব্রুয়ারি, এভাবে এই দুটোকে সিলেক্ট করার পর তুমি এখানে কালো প্লাস দিয়ে যদি টানতে পারো তাহলে দেখবে আমার মাসের নামগুলো একেবারে ধারাবাহিকভাবে ওই নাম্বারের মতো শো করতেছে। তুমি যদি চাও এখানে স্যাটারডে, সানডে, মানডে
এইগুলো আমরা এভাবে প্রথমে সিলেক্ট করব, এই দুইটা একসাথে সিলেক্ট করব, একটু টেনে এই এরকম সাদা প্লাজের মতো এটা আসলে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে একটা কোণায় ডান দিকে নিচের কোণায় একটা কালো প্লাস আসে, এটা টেনে দিলেই আমরা এভাবে পেয়ে যাব। এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, এগুলো দেখতেছো লেখাগুলো তোমার কলামের বাইরে চলে গেছে। এই জন্য এই যে এস কলামে গিয়ে এখানে একটা কালো প্লাস আছে, ডাবল ক্লিক করলেই কিন্তু আমার কলামটা বড় করে দিবে। তোমরা দেখছো এটা বড় করে দিছে। তো এটা আমরা কাজ করেছি শিট 1-এ, আমরা শিট 1-এ কাজ করেছি। আমরা আরও কিছু কাজ দেখাবো তোমাদের শিট 2-তে গিয়ে। তো এখানে শিট 1 দেখা যাচ্ছে, শিট 2 তো দেখা যাচ্ছে না। আমি এখানে প্লাস চিহ্ন, এটা তোমরা জানো এটা শিট ট্যাব, তোমাদেরকে আগে দেখানো হয়েছিল। এই শিট ট্যাবে এখানে যদি আমি ক্লিক করি এখানে শিট 2 চলে আসবে। শিট 2-র মধ্যে আমি এখানে একটা এন্ট্রি করি। এখানে মনে করো আমি নেম দিলাম, তারপরে এখানে নাম্বার 1 NUMBER নাম্বার 1, নাম্বার 2, তারপরে এটা নাম্বার 3 দিলাম না, এখানে আমি এটাকে যোগ করব, এখানে অ্যাড দিলাম। তারপরে এখানে আমি বিয়োগ করব, বিয়োগ করলে আমি ডিফারেন্স দিলাম। তারপরে এখানে আমি গুণ করব, মাল্টিপ্লাই লিখলাম। এটা একটু এখানে গুণ করব আমি মাল্টিপ্লাই, আর এখানে আমি ভাগ করব ডিভাইড। এখানে আমি এই কয়েকজনের কিছু সংখ্যা, যেমন সুমন, সুজন, রাজন, সৃজন, 4 জনের নামে আমি কিছু সংখ্যা এন্ট্রি করতেছি। তোমরা একটু দেখো, ট্যাব দিয়ে এক্সেল থেকে আরেক সাইডে লাভ দিয়ে লেখা যায়, এবং ক্লিকের মাধ্যমে এগুলো আমি করতেছি। ক্লিক এবং ট্যাবের মাধ্যমে। ট্যাব একটা কি আছে কিবোর্ডের বাম পাশে। এখন দেখো সুমনের এখানে অ্যাড, এই ঘরগুলোতে এই ঘরগুলো টেনে ছোট করা যায়। তো সুমনের এই সেলটা, এই নাম্বার 1, এটা কোন সেলে আছে? C4 সেলে। C4 এই সি কলামে 4 নম্বর লাইনে এই তথ্যটা আছে, 2 তথ্যটা আছে, এটা C4 সেলে, এটা হচ্ছে সেল অ্যাড্রেস। তারপরে এখানে নেমের এখানে গিয়ে এই এখানে নাম্বার 2-এর মধ্যে নাম্বার দেখা যাচ্ছে, এই দুটো নাম্বার আমি যোগ করব। তো যোগের একটা সূত্র আছে, সূত্রগুলো আমি ইকুয়াল দিয়ে শুরু করতে হবে। তোমরা মনে রাখবে ফর্মুলাগুলো আমরা ইকুয়াল দিয়ে শুরু করব। ইকুয়াল দিয়ে যদি আমরা শুরু করি তাহলে ফর্মুলাগুলো আমার শো করবে, আনসারগুলো শো করবে। যেমন ইকুয়াল দিয়ে এখানে আমি যোগ করব, এখানে এই সুমনের C4-এর এই সেলটা আমি ক্লিক করলাম, দেখো অটোমেটিক এখানে
C4 চলে আসলো। এরপরে আমি আবার প্লাস চিহ্ন দিলাম, প্লাস চিহ্ন দিয়ে এই সেলটাতে ক্লিক করলাম, D4 চলে আসলো। এবার আমি এন্টার দিলাম অথবা ট্যাব দিলাম, তোমরা দেখতে পাচ্ছ এটা 2 এবং 3 যোগ হয়ে 5 দেখালো। ফর্মুলাটা আবার একটু দেখো, ইকুয়াল টু C4 প্লাস D4, অর্থাৎ সুমনের এই 2 নম্বরটা C4-এ আছে আর 3 নম্বরটা D4-এ আছে। এই দুটো সেল এখানে ফর্মুলা বারে দেখা যাচ্ছে। আমি কি করলাম, যোগ করলাম, ইকুয়াল টু C4 প্লাস D4, এন্টার। এভাবে আমি বিয়োগ করতে পারি। বিয়োগটা একটু দেখো তোমরা, আবার ইকুয়াল টু দিব। আচ্ছা, এবার আমি যোগের, এবার দেখো সুমনের যোগ করছি, সুজন, রাজন, সৃজন, এই 3 জনের যোগগুলো কিন্তু আমি করব না, এটা স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটারে করে নিবে। শুধু সুমনের এই সেলটার এইদিকে কালো প্লাস যেটা আছে এটা টেনে একদম নিচ বরাবর দিয়ে দিবে। দেখো সুজনের 5 আর 6 যোগ করে 11, রাজনের 3 আর 4 যোগ করে কত হইল 7, সৃজনের 4 আর 5 যোগ করে 9 হলো। এভাবে আমি বিয়োগটা করি। বিয়োগটা আবার সে একইভাবে শুধু বিয়োগ চিহ্ন দিব, ইকুয়াল টু নাম্বার 1 কত সি নম্বর সেলে আছে, এটা ক্লিক করলেই এই সেলটা এখানে শো করবে, অথবা আমি C4 লিখে দিতে পারি হাতে, বিয়োগ D4। এবার আমি ট্যাব বা এন্টার দিলেই আমার রেজাল্টটা শো করবে, বিয়োগ 1, পার্থক্য। এবার এটা আবার সে কালো প্লাস টেনে দিলে দেখা যাবে যে সবার এই রেজাল্টগুলো নাম্বার 1 এবং নাম্বার 2 রেজাল্টগুলো বিয়োগফল দেখা গেল, সবার ডিফারেন্স দেখা গেল, বিয়োগ 1 1 1। যাক, আমি যেভাবে ইনপুট দিছি ওভাবে আসলো আর কি, ওভাবে আসলো বিয়োগ হিসেবে। এবার আমরা গুণ দেখতেছি, আবার সেই সুমনের দুটো ইনপুট আছে 2 এবং 3, একটা C4 একটা D4-এ। তাহলে দেখো ইকুয়াল টু C4 ডিভাইডেড মাল্টিফাই মানে গুণ। তো কম্পিউটারে গুণ চিহ্ন নাই, আমরা এখানে একটা স্টার চিহ্ন আছে, স্টার চিহ্নটাই হচ্ছে মূলত গুণ চিহ্ন। কম্পিউটারে কোনো গুণ চিহ্ন নাই, স্টার চিহ্ন দিলেই কম্পিউটার বুঝে নিবে যে এটা গুণ চিহ্ন। তারপরে আমরা দ্বিতীয় সেলটা রাখতেছি D4। এবার ট্যাব দিলাম, ট্যাব দেওয়ার পর এখানে 6 দেখা গেল, এটা হচ্ছে যে 2 আর 3-এর গুণফল, 3 2 6। এবার আমি সবার মাঝে এই যে কালো প্লাসটা টেনে দিলেই অটোমেটিক্যালি সবার রেজাল্টগুলো শো করবে। তোমরা দেখো এখানে 3 আর 4 গুণ করলে কত, 3 4 12 হয়। এবার আমরা ডিভাইড করি, ভাগ করি, ইকুয়াল টু ফর্মুলা দেওয়ার আগে এই যে এই ফর্মুলার এখানে ফর্মুলা বারে শো করবে, এখানে যা দিব। তো C4-কে আমি ভাগ চিহ্ন, কম্পিউটারে ভাগ চিহ্ন নাই, এই স্ল্যাশ এটাই হচ্ছে ভাগ চিহ্ন, এই C4 স্ল্যাশ D4। এভাবে যদি আমরা ট্যাব দিই তাহলে এখানে ভাগফল 0.66 চলে আসলো। এই ভাগফলটা দেখা যাচ্ছে, ফর্মুলাটাও দেখা যাচ্ছে। এভাবে আমরা সবার রেজাল্টগুলো পেয়ে যাব। বুঝতে পারছো তোমরা? এভাবে তোমরা এই কাজটা করছি আমি শীট 2-তে। শীট 1-এ করেছিলাম কতগুলো 1 2 3 জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, স্যাটারডে, সানডে। তা শীট 2-তে দেখাইছি কি, এই নেম কিছু নাম্বার আমি যোগ বিয়োগ গুণ ভাগ করে দেখাইছি। তোমরা এগুলো বারবার মনিটরে এই তোমরা ভিডিওটা রিপ্লাই করে পুনরায় দেখলে আশা করি তোমরা বুঝে ফেলতে পারবে। বিভিন্ন রকম এখানে তোমরা এক্সেলে দুইভাবে এই ফর্মুলাগুলো দেওয়া যায়, একটা স্বয়ংক্রিয়ভাবে, একটা ম্যানুয়ালি। তো আমি এখন যে ফর্মুলাগুলো দিয়েছি এগুলো ম্যানুয়ালি দিয়েছি। স্বয়ংক্রিয়ভাবে
ও এগুলো এই বিভিন্ন ফর্মুলাগুলো দেওয়া যায়। যেমন তুমি দেখো এই এখানে একটা ফাংশন আছে, এই ফাংশনে যদি আমি ক্লিক করি এখানে অটোমেটিক্যালি আমরা এই স্বয়ংক্রিয়ভাবে কিছু যোগ হয়ে যাবে। তো এখানে দেখো স্বয়ংক্রিয়ভাবে যোগ, এই তিনটা নাম্বার স্বয়ংক্রিয়ভাবে যদি যোগ করতে হয় তাহলে আমরা কিভাবে করব? এখানে অটো সাম আছে, অটো সাম আছে। এই তিনটা নাম্বার একসাথে সিলেক্ট হয়ে এখানে সাম আকারে চলে আসবে, এখানে অটো সামের মধ্যে এখানে যোগ হয়ে দেখাবে। এটা স্বয়ংক্রিয়ভাবে যোগটা হয়ে গেল। আরও বিভিন্নভাবে আমরা এই ফর্মুলা ইউজ করতে পারবো, ফাংশন ইউজ করতে পারবো। উপরে নবম দশম শ্রেণীতে আমরা বাকি ডিটেলস দেখাবো। তো তোমরা আরেকটা শিট ট্যাবে আমি যাচ্ছি। এই শিট নম্বর 3 হলো, এটাকে আমি একটা নাম দিয়ে সেভ করতে পারবো। এটার নাম আমি দিলাম, আমার নাম দিয়ে দিলাম সুমন। 1 নম্বর শিটটার নাম দিই নাই, 2 নম্বর শিটটার নাম দিই, 3 নম্বর শিটটার নাম দিয়েছি সুমন। এখানে আমি একটা জিনিস তোমাদের দেখাচ্ছি। মনে করো এখানে আমি একটা নেম দিলাম, এখানে দিলাম আমি বেসিক, আর এখানে দিলাম হাউস রেন্ট। এখানে আমি একটা নাম দিলাম আজিজ, একটা নাম দিলাম। এখানে বেসিক মনে করো আজিজের বেসিক মনে করো 50,000, তার বাড়ি ভাড়া পাবে মনে করো বেসিকের 40%। বুঝছো? তাহলে আমরা ঠিক এটা ম্যানুয়ালি আমরা ফর্মুলাটা বানাচ্ছি। দেখো ইকুয়াল টু দিলাম, এখানে ফর্মুলার বারে ইকুয়াল টু দেখা যাচ্ছে। ইকুয়াল টু আজিজের এই বেসিকটা নিব, বেসিকটা কোন সেলে আছে? C7 সেলে। C7 সেল ক্লিক করার সাথে সাথে উঠে গেছে স্টার। তোমরা পাটিগণিতের যে অঙ্কগুলো করো এখানে আমরা লিখছি এত এর 40% লিখবো, অর্থাৎ বেসিকের 40%। আমরা পাটিগণিতে যে অঙ্কগুলো করি এত এর 40% সমান কত? 100 ভাগে 40 কাটাকাটি করে এত হয়। ঠিক ওই জিনিসটাই আমি লিখতেছি গাণিতিক একটা পদ্ধতি মেনটেন করে এক্সেলের সেলগুলোতে লিখতেছি। এখানে ট্যাব অথবা এন্টার দিলেই দেখো এখানে 20,000 টাকা চলে আসছে। তাহলে আজিজের বেসিক, তার বেতন হচ্ছে, মূল বেতন হচ্ছে কত? 5,000 টাকা, এবং তার বাড়ি ভাড়া পাচ্ছি 20,000 টাকা। কত? বেসিকের কত পার্সেন্ট করে এখানে লেখা আছে, বেসিকের 40% করে একটা ফর্মুলা ইউজ করছি। এভাবে আমরা আজিজের টোটাল স্যালারি আজিজের একটা টোটাল স্যালারি আমরা বের করতে পারবো। তোমাদের আগের ফর্মুলা অনুযায়ী ইকুয়াল টু দিব, এই সেলটা নিব, বেসিক সেলটা C7 আর বাড়ি ভাড়াটা যোগ হবে। সাধারণত টোটাল স্যালারির সাথে বাড়ি ভাড়াটা যোগ হয়, তা আমি একটা প্লাস চিহ্ন দিব, প্লাস D7। এখানে যদি আমি ট্যাব দিই তাহলে আজিজের টোটাল স্যালারিটা হয়ে যাবে। অনুরূপভাবে আমরা যদি আরও কয়েকজন, মনে করো আমি আরেকজনের এন্ট্রি করলাম, রফিক, শহীদ, পায়েল। এখন দেখো রফিকের বেতনটা হচ্ছে মনে করো 70,000, শহীদের বেতনটা মনে করো 1 লাখ, পায়েলের মতো বেতনটা মনে করো 40,000। এখন
তাদের বাড়ি ভাড়া কিন্তু আমি ওই যে ফর্মুলাটা দিছি ওই ফর্মুলার মতোই করা হবে। তুমি একটু খেয়াল করো, যে কালো প্লাস, এই যে দেখাইছি আজিজের ঘরে যে কালো প্লাসটা আছে ওইটা যদি এইভাবে দিই, সবার বাড়ি ভাড়া 40% হারে কিন্তু চলে আসলো। সবার টোটালও ঠিক এভাবে চলে আসবে। দেখো তোমরা হিসাব করে দেখতে পারবে যে এখানে কোনো ভুল হয় নাই। এখানে এই ম্যানুয়ালি অথবা স্বয়ংক্রিয়ভাবে আমরা কিছু কাজ করে আমার টোটাল স্যালারি বের করে ফেলছি। আজিজের টোটাল স্যালারি 70,000, তার মূল বেতন 50,000 এবং বাড়ি ভাড়া 20,000, টোটাল স্যালারি 70,000। রফিকে মূল বেতন 70,000, তার 40% হিসেবে বাড়ি ভাড়া 28,000, এভাবে তার টোটাল স্যালারি এই দুইটা যোগ হয়ে 98,000 টাকা আসলো। এভাবে আমরা মনে হয় কাজগুলো বাসায় করতে পারি। তো তোমাদের বাড়ির কাজ থাকবে, তোমরা এখানে একটা খোকনের বার্ষিক পরীক্ষার ফলাফল আছে। এখানে কিছু নাম্বার দিছি খোকনের বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ধর্ম এবং আইসিটি। এখানে 6টা ইনপুট দেওয়া আছে। এই 6টা ইনপুট তোমরা যোগ করে এখানে মোটটা বের করবে। ছোট একটা বাড়ির কাজ, তোমরা স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহার করে তার বার্ষিক পরীক্ষার মোট নাম্বারটা বের করবে এবং বের করার পরে তোমরা এটা স্ক্রিনশট দিয়ে মোবাইলে ছবি তুলে আমাকে মেসেজ করতে পারো অথবা কমেন্ট বক্সে আমার এই ক্লাসের কমেন্ট বক্সে লিখতে পারো। আর ছাত্রছাত্রীরা তোমরা যারা এই ক্লাসগুলো দেখতেছো, তোমরা তোমাদের বন্ধুদের মাঝে ক্লাসগুলোর ব্যাপারে জানিয়ে দিবে, শেয়ার করবে, কমেন্ট করবে। কে কে দেখেছো তোমরা কমেন্ট এবং লাইক দিলে আমরা বুঝতে পারবে যে এই ছাত্ররা দেখতে পাচ্ছে। তো আমরা একটা হিসাব করতে পারবো আমাদের কোন কোন ছাত্ররা বা কারা আমাদের ক্লাসগুলো পাচ্ছে, এবং তাদের মাধ্যমে আমরা চেষ্টা করব আরও অন্যদেরকে এই মেসেজগুলো পৌঁছিয়ে দেওয়ার জন্য। তোমরা যারা ইতিমধ্যেই গ্রুপে জয়েন করে ফেলেছো, তোমরা অন্যদেরকে যাদের আইডি আছে বা যাদের নেই তাদেরকে আইডি করতে বলবে। ফেসবুক আইডি করে তাদেরকে তোমরা ইনভাইট করবা, তাহলে তারা অটোমেটিক্যালি এই তোমাদের সাথে তোমাদের মতো করেই এই ক্লাসগুলোতে জয়েন করতে পারবে এবং লাইভে ক্লাসগুলো দেখতে পারবে। চার্ট এবং ডায়াগ্রাম কি, এটা আমরা আগামী ক্লাসে তোমাদের চার্ট এবং ডায়াগ্রাম করা ঠিক এখানে যেভাবে দেখালো ওভাবে আমরা সুন্দরভাবে করা শিখাবো। আমাদের নেক্সট ক্লাসটা হচ্ছে যে উপাত্তকে আমরা কিভাবে ডায়াগ্রামের মাধ্যমে বিশ্লেষণ করতে পারবো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি যে স্লাইডগুলো ব্যবহার করেছি এগুলো শিক্ষা মন্ত্রণালয়, মাউসি, NCTVITY এর সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং আমাদের সংশ্লিষ্ট যিনি ICT শিক্ষক তৈরি করেছেন ওই স্যারের কাছে আমি কৃতজ্ঞ। স্যার সুন্দরভাবে স্লাইডগুলো যদি তৈরি না করতে তাহলে এত সুন্দরভাবে ছাত্রছাত্রীদের মাঝে এগুলো উপস্থাপন করা সম্ভব হতো না। ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই আশাবাদ ব্যক্ত করেই আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।